আমি মনে করি না খুব বেশি অস্থির হবে যদি না আমরা নিজেদের মধ্যে অস্থিরতা করি। মানে আওয়ামী লীগ অনেক কিছু, 2-4টা ককটেল ফাটানো খুব কঠিন কোনো কাজ না, আসলে একটা বাসে আগুন দেয়া, অনেক কিছু হয়ে গেছে। আমি আশা করি যে এটা নিয়ে আমরা প্যানিকড হবো না, কিন্তু ঘটনা যেটা হয়েছে আমরা মনে করতাম যে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, এবং তারা যেহেতু ঘোষণা দিচ্ছে সরকার হয়তো এমন প্রস্তুতি থাকবে যে একটা ঘটনাও ঘটবে না। কিন্তু এত বড় একটা শহর, এখানে আপনি যদি চান আসলে এগুলো ঘটিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি আমাদের যারা দর্শক আছেন আমি আশা করবো তারা এখানে প্যানিকড হবেন না। আওয়ামী লীগ তার জায়গা থেকে আরও কিছু ঘটনা ঘটাতে পারে, 13 তারিখকে মাথায় রেখে কিছু হবে না, নো ওয়ে। ইনফ্যাক্ট যেটা বলছিলাম, যদি আমরা আমাদের মধ্যে সংকট না করি, যেমন ধরুন আগামীকাল জামায়াতে ইসলামী তাদের একটা জনসভা দিয়েছে, এখন সামহাউ এই জনসভা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই জনসভার এখন যৌক্তিকতা ছিল। এখন পরপরই আওয়ামী লীগের কর্মসূচি, আবার তারা বারবার মাঠে নেমে সরকারকে চাপ দিচ্ছেন, সেই চাপে যদি সরকার কাবু হওয়ার পরিস্থিতি হয়, বিএনপি তার চাইতে বড় জনসমাবেশ করতে পারে, ঢাকায় পারে, ঢাকার বাইরে একসাথে করতে পারে। এখন বিএনপিরও কি মনে হবে তাহলে তো আমরা আরেকটু বেটার চাপ দিতে পারি, সুতরাং আমি চাপ দিয়ে আমার সব অর্জন করিয়ে ফেলি দাবি। এগুলো করতে করতে যদি আমরা নিজেদের মধ্যে মাঠে নেমে যাই, সেটা ডিজাস্টার তৈরি করবে, এবং তার মধ্যে আবার আওয়ামী লীগও যুক্ত হবে, আওয়ামী লীগও ঢুকবে। সো ওটা যদি না হয় আমরা খুব খারাপ কিছু হবে বলে মনে করি না। সেই জন্য আমি আবারও বলছি যে আমরা মানে ডিবেট করব, ঝগড়াঝাটিও করব, কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক যাতে শত্রুতা তৈরি না হয়, যারা আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তো এখন পর্যন্ত আমি সিচুয়েশন খুবই কন্ট্রোলের বাইরে চলে গেছে, খারাপ কিছু হয়ে গেছে আমি মনে করি না। ঠিক আছে, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যায়নি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে নিজেরা যদি এক থাকি, নিজেরা যদি অস্থিরতা তৈরি না করি, সেরকম কোনো বাতাস তো আসলে রাজনীতির মাঠে দেখছি না। এই যে এক জায়গায় হওয়ার জায়গাটাই তো, এক জায়গায় না হলেও আমরা কিভাবে রিয়াক্ট করি দ্যাট ম্যাটার্স। মানে এটাই বলছি যে এখন একমত হলাম না, রাগারাগি করলাম, ঝগড়াঝাটি করলাম, ঝগড়াঝাটিও করতে পারে, আমরা একজন একজনকে প্রচন্ড আক্রমণাত্মক কথা বলে ফেললাম। আমি বলছি না বাংলাদেশকে আমরা ইউরোপ আমেরিকার মতো একটা লিবারেল ডেমোক্রেসি হিসাবে গড়ে তুলেছি, বহু দেরি আছে। ইভেন শেখ হাসিনা আমাদেরকে আরো পিছিয়ে নিয়ে গেছে বলে আমি মনে করি। আমাদের গণতান্ত্রিক চর্চার সময় লাগবে, কিন্তু আমরা এটা যেন না করি যে আমরা আরেকজনের যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কেটে ফেলছি না। ডক্টর জাহেদ যেই আশাবাদ দেখছেন যে আমরা যদি সংঘাত না করি, এই আশাবাদ তো অতীত বলে না যে আমরা করি নাই, আমাদের বুঝ হয় নাই। আমরা বুঝ হয় আবার অবুঝ হয়ে যাই, ঠিক আছে? আমরা বারবার সুযোগ পাই, 90-তে সুযোগ পেয়েছি, কিছুদিন পরেই এটা নিজেরাই ভেঙেছি। 24-এ অভূতপূর্ব সুযোগ পেয়েছি, সেটাকেও আমরা অলমোস্ট আমরা চোখের সামনেই আমরা দেখছি একটু একটু করে রেড লাইনের দিকে যাচ্ছে, এবং যে কোনো সময় রেড লাইন ক্রস করতে পারে। আমি কিন্তু খুব মানে একদম আননেসেসারি বিতর্ক দিয়েই কিন্তু রেড লাইন ক্রস করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? অতীতে আমি সবসময় এটা বলি, দেখেন 75-এর ঘটনার পরে আওয়ামী লীগের পরিস্থিতি খুবই ফ্রাস্ট্রেটেড একটা মানে পজিশনে চলে গিয়েছিল। সে আওয়ামী লীগের উত্থান হয়েছে কীভাবে? আওয়ামী লীগের উত্থান হয়েছে আবার কিন্তু এই যে মানে বিএনপির প্রথমত একটা উদারতা, পরবর্তী দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে বিএনপি জামাতের মধ্যে যখনই সংঘাত হয়েছে সেই ফাঁক দিয়ে আওয়ামী লীগের উত্থান ঘটেছে। আবার বিএনপির পতন হয়েছে কীভাবে? জামাত আওয়ামী লীগ কোনো না কোনোভাবে তাদের মধ্যে একটা প্যাক্ট হয়েছে, বন্ডিং হয়েছে। 86 ইলেকশনে কী হয়েছে? একসাথে ছিল, হঠাৎ করে জামাত আওয়ামী লীগ নিয়ে ইলেকশন করেছে বিএনপিকে ইয়ে করে। 96 পরিস্থিতি কেন হয়েছে? একই জিনিস, তাদের মধ্যে যে একটা ব্রড বেজ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ভেঙে গেছে, এবং আওয়ামী লীগের সাথে যৌথভাবে আন্দোলন করছে। তো এই জিনিসগুলো আপনার 91 থেকে 96 আজকে যা হচ্ছে বা হয়েছে, যেভাবে আপনার বিষয়টাকে হাইলাইট করছেন, এটাকে খুব বড় করে দেখার কিছু নাই, দরকার নেই এটা তো। এবং মানে এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিজেদের কামব্যাক করার একটা জানান দিচ্ছে না, বিষয়টা এরকম না। আওয়ামী লীগ সে যে কি, সে যে শুধু ফ্যাসিস্ট শব্দটা এখন একেবারে তো এমনভাবে ব্যবহৃত হয়েছে, এটাকে আমি সোজা কথা, এটা একটা গণবিরোধী সংগঠন, স্ট্রেট বাংলায় যদি একদম গণবিরোধী সংগঠন। এটা একটা লুটেরা সংগঠন, মানুষের ভাগ্য, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন সব লুট করেছে এই আওয়ামী লীগ। এবং সেটা মানে 24 সালে তার পতনের ইয়ে না, মানে শেষ না, একেবারে স্বাধীনতার পর থেকে মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্নগুলো লুট করা শুরু করেছে এই দলটি। তো যাই হোক, একবার তো মাপসাপ চেয়ে অনেক প্রায় 21 বছর পরে তারা ক্ষমতায় ফিরেছিল। বিষয়টা তাদের কাছে ক্ষমতায় ফিরেছিল। তারপরে ক্ষমতায় ফেরার পর তাদের চেহারা তো আস্তে আস্তে তারা দেখেছে, তো কোনো সন্দেহ না। আর গত 15 বছর তারা যেভাবে তারা মানে দেশটা তো চালানো না, দেশটাকে যেভাবে ব্যবহার করেছে নিজেদের সম্পদ, বৈভব, ক্ষমতাকে ভোগ করার জন্য, এটার জন্য তারা, আমি আওয়ামী লীগের আমল গুরুত্ব দেওয়ার আমি প্রয়োজনীয়তা দেখি না। তবে হ্যাঁ,
আওয়ামী লীগ তো ফিরে আসার চেষ্টা করবে। আপনি হলে কি করতেন, অন্যরা কি করেছে বিগত দিনে, ফিরে আসার চেষ্টাই করে। এটা করাটাই স্বাভাবিক একটা রাজনৈতিক দলে। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি সব কিছু উপড়িয়ে ফেলেছেন, এটা ভাবার কোনো কারণ নাই। দ্বিতীয় যে আমি আবারও বলি, আজকের মানে গতকালকের যে ঘটনা, সেই ঘটনাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি না। যে বিষয়টি জনগণের ভিতরে আসছে, জনমনে যে একটা শঙ্কা দেখা দিচ্ছে, বিষয়টা হচ্ছে ওখানে। এই শঙ্কাটি কি শুধু একদিনের ঘটনায় হয়েছে? না, এই শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে গত 12-13 মাস ধরে বা 14 মাস ধরে। কারণ মানুষ তো এই গণঅভ্যুত্থানের পরে একটা আবহাওয়া চিন্তা করেছিল যে পরিবেশটা এরকম হবে, সেই জায়গায় তো আমরা আসলে যেতে পারি। আজকে যে বিষয়গুলি নিয়ে খুবই ছোট ছোট বলতে পারেন, কিন্তু দেখেন তো আপনারা শুধু বিএনপি আর আওয়ামী মানে বিএনপি আর জামাতকে নিয়ে বিবেচনায় আনছেন, আর আওয়ামী লীগকে একটা অপশক্তি হিসাবে চিন্তা করছেন। এর বাইরে কি আর কোনো শক্তি নেই? অদৃশ্য কিছু শক্তি কিন্তু কাজ করছে। আমরা তো দেখি অনেক ঘটনা ঘটছে যেটা দেশের রাজনীতিবিদরা জানেন না, বাইরের থেকে ফতোয়া জারি হয়, সাথে সাথে ঘটনা ঘটে যায়। সুতরাং এইটাকেও আপনি একেবারে হিসাবের বাইরে রাখবেন না, এটাই আশা করি। তো যে জায়গাটা হচ্ছে যে মানুষের মনে শঙ্কার জায়গাটা কেন তৈরি হলো, মানুষ যখন দেখেন যে যত কথা বলেন, আমি একটা জায়গা খুব স্পষ্ট, হ্যাঁ মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটাকে আমরা 5 তারিখের আগে দৃশ্যমান করতে পারিনি। রাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছেন তারা তো সামনে আসেননি, আর ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তারা ওইটাকে দৃশ্যমান করতে পারেননি। কিন্তু দেখা গেছে যে সরকার গঠনের পরপর এই দাবিগুলো সামনে চলে আসছে। আসলে হয়ে গেছে কি, জনগণের ক্ষোভের জায়গা থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করা, উৎখাত করা, ঘটনাটা ঘটেছে এখানে। আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া। এখন ভাই আমি তো এককালে বাম রাজনীতি করছি, দেখছি যে প্রতিটি ক্ষেত্রে আমরা করতাম কি, একটা প্যাচ লাগানোর বুদ্ধি খুঁজে বের করতাম, এমন সমস্ত কথা বলে ফেলতাম যাতে ওইটা প্যাচ লাগে এবং আমার একটা সুযোগ হয়, মানে আমাদের করণীয় কিছু জায়গা থাকে। এটা বলে তো মানে এইটা করে আসলে এই সময় যে একটা কঠিন দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু আমরা সময় পাই। জামাত সহ 8 দলের এই মাঠে নামাটা আসলে কতটা যৌক্তিক হলো? মানে এই মুহূর্তে মাঠে নামা যতটা সম্ভব এড়ানো দরকার, এটা জামাত বলে না। আমরা খেয়াল করেছি অনেক শিক্ষকদের সংগঠন তারা মাঠে নামছেন, মানে একের পর এক। সরকারকে দুর্বল যেহেতু পাওয়া গেছে, চাপ দিয়ে আপনি অনেক কিছু আদায় করে নিতে ঠিক, মানে চাপ না দিলে তো আদায় হচ্ছে না। এই সরকারকে চাপ দিবেন না। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, তাদের ব্যক্তি স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, এবং আমরা দেখতে চেয়েছিলাম নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা লেস পপুলিস্ট কথা বলবেন, কারণ তারা যখন মাঠে নামছেন তখন যে কোনো ধরনের একটা বাজে কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। আর এই সরকারকে আমরা এখন এই ধরনের সিদ্ধান্ত নিই, আমরা সেটা চাইও না। রাদার তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করা, যে তোমরা আমাদের দাবি মেনে নাও, সবাই তোমার ম্যানিফেস্টোতে আমার এটা রাখো, তুমি ক্ষমতায় আসলে এটা করবা, এটা করা উচিত ছিল। কিন্তু ওই যে দুর্বলকে চাপ দেওয়া, জামাতও একই পথে গেল। এখন ওই যে বললাম সমস্যাটা কোন জায়গায়, আপনি যখন মনে করছেন সরকারকে চাপ দিয়ে আপনার কিছু দাবি আছে সেগুলো আপনি মানাতে পারবেন, তো জামাতের চেয়ে বেশি চাপ প্রয়োগ করার ক্ষমতা বিএনপির আছে। তো আর ওই যে বলছি, যখন আপনি যত বেশি মাঠে থাকছেন, মাঠে থাকা মানে কিন্তু এই যে আমরা অলরেডি দেখলাম যে কিছু ঘটনা ঘটলো জামাতের সমাবেশকে কেন্দ্র করে, এই ধরনের কিছু না হতে পারে, আমরা বলতে পারি না, হয়ে যেতে পারে। প্লাস 13 তারিখ যখন আওয়ামী লীগ তার ঘোষণা দিয়েছে, সেই জন্য জামাত কিন্তু এটা, আওয়ামী লীগ কিন্তু পরে ঘোষণা দিয়েছে, জামাত আরেকটু আগে বলেছে। জামাত কিন্তু এটা শিফট করতে পারতো, এটা এমন কিছু না যে আপনাকে এখনই করে ফেলতে হবে। হয়তো তারা বলবে যে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আমাকে এখনই করতে হবে, কিন্তু আবারও বলছে দরকারই ছিল না। সরকারের সাথে আলোচনা, কথাবার্তা সবই হচ্ছে, আমরা পত্রপত্রিকায় দেখছি। আসলে জামাত যেটা আমার ধারণা, ইটস প্রভোকেশন, যে এটা তারা এটা করছেন, বিএনপিও নামক বা কেউ এই পরিস্থিতি তৈরি করতে চাইছে যে মাঠে বিবাদমান বা প্রতিদ্বন্দ্বিতা করছে যে দলগুলো, তারা মাঠে নেমে যাক। জামাত তো এটাও বলছে সাথে যে তারা বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছিল, তারা সাড়া দেয়নি, মানে এই ধরনের কথা। জামাতের আলোচনায় বিএনপি সাড়া দেওয়ার কথা না, যদিও জামাত এটাও বলেছে এটা বিএনপি সুযোগটা নিলেও নিতে পারতো, যে বিএনপি যদি ডাকে তাহলেও যাবো। হ্যাঁ, জামাত যদি নিজে ডাকে, সেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত একদম হোস্ট হচ্ছে, আমি সমস্যার সমাধান করছি, এটা আসলে নিতে পারবো না। আমরা যতই বলি দেশের স্বার্থে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা উচিত, কিন্তু উচিত কাজ আমরা সবসময় করি না। এগুলো কতগুলো বেসিক রিয়ালিটি আছে, এগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই ধরনের ঘটনার অনেক উদাহরণ দিতে পারবো। সো এটা আসলে হওয়ার কথা ছিল না। আর আমি এমনি একটা জিনিস মনে করি, বিএনপি হয়তো এটা ভেবেছে যে 7 দিন আমরা বসে বসে কি করবো, কারণ বিএনপির যে দাবি, বিএনপির এই দাবি জামাত মানবে না, জামাতের দাবি বিএনপি মানবে না, শুধু ওই বসাটা আমি অর্থহীন মনে করি। সেজন্য সরকারের একটু ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল, এবং তবে সরকার যাতে আরবিট্রারিলি কিছু চাপিয়ে না দেয়। আমরা পত্রপত্রিকায় যেভাবে দেখছি, এটা বিজ্ঞপ্তির মতো করে দিয়ে দিতে পারে, আমার মনে হয় না এটা ঠিক হবে। অন্তত আরেকটা রাউন্ড, আমি প্রত্যেকটা জায়গায় বলছি, সরকারকে বসে অন্তত সিদ্ধান্তটা পার্সোনালি জানানো। আমি বলছি না নেগোশিয়েট করা, যে তোমরা পারো নাই, এই করছি, আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তারা স্বয়ং প্রধান উপদেষ্টার মুখ থেকে এটা শুনে আসুক। সেই জায়গায় কালকে জামাতের যে সমাবেশ, সরকারকে আরো কিছুটা চাপে ফেলবে কিনা?
আমি মনে করি না সরকারকে যা ফেলবে না, আবার তাও বলা যায় না এই সরকার এত বেশি অ্যাপলিটিক্যাল সরকার, মানে ওনারা যদি এটা দেখে কাঁপাকাঁপি শুরু করেন তাহলে তো খুব স্বাভাবিক এটা হবে। যদি দেখা যায় এটার পরে যে সিদ্ধান্ত আসে, যদি বিএনপির মনে হয় এটা জামাতের পক্ষে গেছে, তো বিএনপি এরপর মাঠে নামবে যে আমি শোডাউন সো কল্ড, আমি এবার আমার শোডাউন দেখাই, আমি তো আরো বেশি শোডাউন দেখাতে পারি, সো শোডাউন করি, করে টোরে আমি এটাকে আবার পাল্টে দেবো। সো এই ঘটনাগুলো পারস্পরিকভাবে ঘটতে থাকবে, এটাই হচ্ছে প্রবলেম। সরকার সিদ্ধান্ত যেটাই নিক, এখন যদি মনে হয় জামাতের কারণে, জামাতের এই জনসমাবেশের কারণে সেটা প্রভাবিত হয়েছে, এটা কিন্তু একটা খুবই ব্যাড প্রেসিডেন্স হয়ে থাকবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, যে এই সময় জামাতের এই সমাবেশ কতটা যৌক্তিক দরকার ছিল কিনা, এবং এক ধরনের আলোচনায় জায়গায় এখন যদি চাপে পড়েও দেখা গেল সরকার কিছু নেই, এবং তারপর আবার বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি যদি আবার রাজপথে নামে, তাহলে সেই আলোচনার টেবিলে এত মাস কি করলেন রাজনৈতিক দলগুলো? একটা রাজনৈতিক দল কর্মসূচি দিবে, এটা তো তার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক মনে করেই তো সে দিয়েছে, তাই না? আমরা তো যেটা মনে করছি যে একটা আলোচনা চলছে, আমরা বলি না যে আমি তোমাকে একটা ঘুষি মেরে নাক ফাটা ফেলবো, তো আরেকজন বলতো আমার হাত কি নাই নাকি, তার মানে কি আমিও তো চাইলে তোমার ঘুষি দিয়ে নাক ফাটাতে পারি। অর্থাৎ আমি যদি সমাবেশ করি, বাংলাদেশে ধরেন বড় সমাবেশ করার সক্ষমতা অন্তত 5-7টা দলের আছে, ঠিক আছে? বিএনপিরও একটা 5-10 লাখ লোক ঢাকা শহরের সমাবেশ করার সক্ষমতা আছে। যাদের এই 5-10 লাখ লোক জড়ো করার সক্ষমতা আছে, তাদের কিন্তু একটা নির্বাচন আদায়ের সক্ষমতা আমরা দেখি নাই। তাদের কিন্তু তাদের নেতাদের ফাঁসি ঠেকানোর সক্ষমতা আমরা দেখি নাই। তাদের নেতাদেরকে, মানে খালেদা জিয়াকে আপনার আটকে রাখা হয়েছে, ওনাকে ঢাকা শহরের মাঝখান দিয়ে নিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে ঠেকানোর সক্ষমতা আমরা দেখি নাই। জামাতের অফিস মাসের পর মাস, বছরের পর বছর বন্ধ করে রাখা হয়েছে, সেই অফিস খোলার জন্য কিন্তু 5 লাখ 10 লাখ লোক এসে খোলার সক্ষমতা আমরা দেখি নাই। আমি সক্ষমতা না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এই শোডাউন আপনি আজকে করতে পারছেন রে ভাই, এই ইউনুসকে আপনি দেখাতে পারতেছেন, হাসিনারা তো সেটা দেখায় কাবু করতে পারেন নাই। তো এটা আমরা এখন সুযোগ পেয়েছি বলে আমাদের বাহুবল, আমাদের লোকবল আমরা দেখাচ্ছি, কিন্তু বাস্তবে দাঁড়াচ্ছে এটা নাথিং নিউ, এটাতে কিছু আসে যায় না। ঢাকা শহরে একদিন 20 লাখ লোক সমবেত হয়েছে, ওইটা মানে কিছুক্ষণ পরেই বা 2 দিন পরেই মানুষের মধ্যে আবার সেটা আরেকটা নতুন ইস্যু আসবে, মানুষ ওই ইস্যুটাকেই গুরুত্ব হিসেবে দেখবে। তো আমি যেটা মনে করি যে এই যে সরকারকে চাপ দেওয়ার যে প্রবণতাটা তৈরি হয়েছে, এটাতে কিন্তু সরকারের দায় আছে। কারণ আপনি প্রথম থেকেই চাপটা নেয়ার এবং দেওয়ার পথটা তৈরি করে দিয়েছেন। আপনি প্রথমে যদি আপার হ্যান্ড নিয়ে নিতেন, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি উল্টা চাপে ফেলতে পারতেন। প্রফেসর ইউনুসকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি পিপলের জন্য কিছু একটা করেন, ঠিক আছে? আপনি দেখেন আমরা যত সংস্কার আলোচনা করছি, আমরা যত সাংবিধানিক সংস্কার আলোচনা করছি, ওই অর্থে পিপল কিন্তু মনে করছে যে আমার তো এখানে কোনো স্টেক নাই, আমার দ্রব্যমূল্য নাই, আমার জ্যাম কমছে না, আমার দুর্নীতি, আমার এখনো ঘুষ দিতে হচ্ছে, আমার এখনো নানা ধরনের, মানে ওই যে বলছি না জননিরাপত্তার সংকট আছে। পিপলের কাছে মানে আমরা যারা বিএনপি জামাত বা রাজনীতি করি, আমরা কিন্তু অনেক ভালো আছি এই সময়ে, কারণ আমরা তো একসময় ঘরে ঘুমাতে পারি নাই, আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি নাই, আমরা আপনাদের টকশোতে আসা নিষিদ্ধ ছিল আমাদের জন্য খুব ভালো। কিন্তু যেই লোকটা রাজনীতি করতো না, সে আওয়ামী লীগ আমলেও তাকে বেশি দামে খাদ্য কিনতে হয়েছে, এখনও তাকে কিনতে হচ্ছে, যে জ্যামে ছিল এখনও সে তাকে জ্যামে থাকতে হচ্ছে। সো আমি প্রফেসর ইউনুসকে বলেছিলাম যে আপনি পিপলের জন্য কিছু করেন, তাহলে পিপল অন্তত আপনার পক্ষে থাকবে। আপনার যেমন আপনি দেখেন কিছুদিন আগে আমরা শুনতাম যে লোকেরা ঈদের নামাজে বা বিভিন্ন জায়গায় বলতো যে প্রফেসর ইউনুসকে 5 বছরের জন্য চাই। এই জাহেদ ভাইয়ের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, জাহেদ ভাইকে আমি বলছি যে এটা ইন্টেনশনাল কিছু না, ওনারা কিন্তু এটাকে ইন্টেনশনাল বলে বারবার আমার সাথে ঝগড়াও করেছেন অনেকবার। এখন নিশ্চয়ই একটু লজ্জিত হবেন, কারণ আমরা বলেছি এটা একটা আমাদের দেশের মানুষের ফেনোমেনা। এখন আপনি দিবেন, ডক্টর ইউনুসকে কেউ বলে যে 5 বছর থাকছে না তো, এখন প্রফেসর ইউনুস কাউকে পয়সা দিয়ে খাওয়াইলে কেউ বলবে না। আমাদের দেশের মানুষ ওই যে একটা ঈদে ভালো শান্তি মতো বাড়ি যাইতে পারছে, ওইটা নিয়ে খুব খুশি। তারপরে আপনার এই যে ধরেন হজের সময় এবারে কোনো ঝামেলা হয় নাই, টিকিট দেওয়া নিয়ে তারা খুশি। হ্যাঁ, খরচও কমছে, ইলেকট্রিসিটির মানে ওই অর্থে লোডশেডিং কিন্তু পুরো গরমকাল আমরা দেখলাম যে লোডশেডিং আমরা খুব ভালো ছিলাম। ডক্টর ইউনুসের যে অ্যাচিভমেন্ট নাই তা না, মানে অ্যাচিভমেন্টটা কেন নাই সেটা হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক সরকার থাকলে হয় গিয়ে এই সমস্ত জায়গায় দুর্নীতিগুলো হয়। এখানে ম্যাসিভ দুর্নীতি হয় নাই, এখানে 2-4 জনের ব্যাপারে নানা অভিযোগ এসেছে, কিন্তু বেশিরভাগ উপদেষ্টাদের ব্যাপারে বলা হয়েছে যে ওনারা এফিসিয়েন্সি কম ইত্যাদিতে, কিন্তু ওনারা যে একদম দুর্নীতিবাজ, পুকুর চুরি করতেছেন, আত্মীয়দেরকে নিয়ে ভরাই ফেলছেন, এই ধরনের কিছু নাই। যেটা আমি একমত ডাক্তার জাহেদের সাথে যে পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার কারণেই প্রফেসর ইউনুস তো এটা পাবলিকলি বলেছেন যে আমরা তো এই কাজের লোক না। তো এই কাজের লোক না, এরকম লোককে আমরা এখানে বসিয়েছি, দায় তো আমাদের উপর আসে। আবার একটা দায় আসে, আপনি এই কাজের লোক না ঠিক আছে, কিন্তু আপনি তো এই কাজের লোকের হায়ার করে এটাকে ভালোভাবে চালাতে পারেন, ঠিক না? আমাদের রাজনৈতিক দলগুলোকে কি হয়, একজন নেতাকে এনে দেখা যায় একটা মন্ত্রণালয় বসিয়ে দেওয়া হয়। প্রফেসর ধরুন খন্দকার মোশাররফ সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি তো স্বাস্থ্যের লোক না, উনি প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তো উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন না। তো এইভাবে আমি যেটা বলছি যে এই ধরনের
যারা দায়িত্বে থাকেন, আপনি রাজনীতি বুঝেন না, রাজনীতি করেন না, ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা দায়িত্বে পান তখন আপনাকে সেটার জন্য দায়বদ্ধতা তৈরি করতে হয়। প্রফেসর ইউনূসের ফেলিউরটা হচ্ছে এই জায়গায়, উনি এই দায়টা সেভাবে গ্রহণ করেন নাই। উনি মনে করছেন বা আপনারা মিলা টিলা আসেন তাহলে আমরা করব। আরে আমাদের এই রাজনীতিবিদরা মিলে নাকি? জেলখানায় গেলে একসাথে মিলে, ক্ষমতার চেয়ার বসাতে গেলে ওই যে ওই লোকের মতো হবে যায়, ওই যে কে বলে না যে মানে আপনি ওর আমার নাক কাটলে যদি ওর যাত্রা ভঙ্গ হয় আমার নাকটা কাটা দেন, তারপর ওর যাত্রাটা ভঙ্গ হয়, যেটা উনি বলছেন। আমাদের পলিটিক্যাল পার্টির কালচার তো সেটা। কালচার চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করছি, আমরা লড়াই করছি, আমরা বলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের একটা বিরাট অপরচুনিটি। প্রফেসর ইউনূস কিন্তু বারবার বলেছেন সুযোগ, কিন্তু সুযোগটা উনি আমাদের দিকে ঠেলে দিচ্ছেন। বারবার বলছেন যে আপনারা কাজে লাগান। উনি নিজে মানে ডিসাইসিভ রোল প্লে করেন নাই। এখন উনার লাস্ট টাইম, এবারে যদি এখন উনাকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে। উনার হয়তো জামাত মনক্ষুণ্ণ হতে হবে অথবা বিএনপি মনক্ষুণ্ণ হবে, কিন্তু উনাকে ডিসাইসিভ হইতে হবে এই জায়গায় এসে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের কথা যখন বলা হচ্ছে, তখন এই যে 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের মঙ্গলবারের সমাবেশকে বিএনপি কি চোখে দেখছে? চাপ কিনা? অপ্রয়োজনীয় মনে করছি, কোনো দরকার ছিল না এটার জন্য। মজিবুর মঞ্জু এই বিষয়টার গোটা বিষয়টার উত্তর তিনি দিয়েছেন। আমার মনে হয় বিষয়টা বিরক্তি করার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি, বর্তমান যে সরকারটি গোড়া থেকে শপথ নেওয়ার দিন থেকে একটা দুর্বল সরকার। এই দুর্বল সরকারটির প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে, আমাদের বন্ধু নুরুল কবির তার সম্পাদিত নিউজ পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে খুব পরিকল্পনা করে উপদেষ্টা পরিষদ তিনি সাজাতে পারেননি, ফলে হাতের সামনে যাকে পেয়েছেন তাই নিয়ে চলেছেন। তো হাতের সামনে অনেক সময় অনেক কিছু নিয়েই চলতে, অনেক সময় ভাঙ্গা ফোন নিয়েও কথা বলতে, যেহেতু কাউকে সাথে যোগাযোগ করার জন্য আমার হাতে যদি মোবাইল না থাকে, তাহলে যদি কারোর কাছে একটা ভাঙ্গা ফোনও থাকে, বলতে ভাই একটু ভাঙ্গা ফোন দিয়ে বাসায় একটা জরুরি খবর দিতে হবে, সেটা হলো বিশেষ ব্যাপার। কিন্তু ওই ভাঙ্গা ফোন নিয়ে সারা জীবন চলতে হবে, এটা তো কোনো মানে ছিল না। আমরা দেখলাম একটা ভাঙ্গা ফোন নিয়ে ইউনূস সাহেব এই প্রায় 16 মাস পার করে দিলেন। তার উপদেষ্টা পরিষদ ভেরি ইনএফেক্টিভ মোস্টলি। এর মধ্যে অনেকেই ডেলিভারি করতে পারেন না, পারফর্ম করতে পারেন না। এবং এরা যেটা বলেছেন, উনি ওনার উপদেষ্টা পরিষদ কেন ধরে নিলেন সমস্ত দফা দাবি শোনার দায়িত্ব তাদের এবং দফা দাবি পূরণ করার দায়িত্ব তাদের কেন? তার সরকারের ভিত্তিটা কি? সংবিধানের 106। এটা তো একটা অ্যাডভাইজরি, মানে সুপ্রিম কোর্টের একটা অ্যাডভাইজরি জুরিসডিকশন, এর বেশি কিছু না। সেটা সেই ধরনের একটি সরকার পে স্কেল দেওয়া যাবে কিনা, শিক্ষকদের এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা,